অল ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, আমি তোমাদের সঙ্গে তারিক আজিজ ভারতীয় ইতিহাসের কালপঞ্জিকা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি আলোচনাটি তোমাদের চাকরির প্রস্তুতিতে সহায়ক হবে। তো ভারতীয় ইতিহাসের কালপঞ্জিকা সম্বন্ধে জানার আগে আমাদের আগে জানতে হবে ইতিহাস কী। ইতিহাস বলতে আমরা কি বুঝি? ইতিহাস অতীত অধ্যয়নকে, অতীতকে জানা একে ইতিহাস বলে। সাধারণভাবে ইতিহাস হলো অতীতের কথা, মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তন, যেটা আমরা অতীত সম্বন্ধে জানতে পেরেছি সেটাকে ইতিহাস বলে। অতীতকে তদন্তের মাধ্যমে অতীতের জ্ঞানটিকে অর্জন করা, সেটাকে ইতিহাস বলে। মানব সভ্যতার চরম উৎকর্ষ লাভের সময় পর্যন্ত যাবতীয় ঘটনাবলী যে শাস্ত্রে আলোচিত হয় তাই ইতিহাস। এবার আমরা দেখব যে কালপঞ্জিকা বা কালক্রম, কালের যে ক্রম, ক্রোনোলজি, সময়ের গণনার পদ্ধতি। আমরা সাধারণত যে কোনো সালকে দুটো শব্দে আমরা বিবেচনা করতে পারি, একটা খ্রিস্টাব্দ আর একটা খ্রিস্টপূর্বাব্দ। এই বিসি, বিফোর ক্রাইস্ট, যার অর্থ যীশু খ্রিস্টের জন্মের আগে, বা বাংলাতে খ্রিস্টপূর্বাব্দ। কোনো ঘটনাকে যখন উল্লেখ করা হয় বিসিতে বা খ্রিস্টপূর্বাব্দে, তখন সেটি বোঝাবে যীশু খ্রিস্টের জন্মের আগের বছর। আরেকটি উল্লেখযোগ্য এডি, অ্যানো ডোমিনি, যার সংক্ষিপ্ত রূপ, এর অর্থ খ্রিস্টাব্দ বা যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়কাল। যেমন আলেকজান্ডার দ্য গ্রেটের জন্ম 356 বিসি, এর অর্থ যীশুখ্রিস্টের জন্মের 356 বছর পূর্বে আলেকজান্ডারের জন্ম হয়েছে। ঠিক সেরকমভাবে কুষাণ শাসক কনিষ্কের সিংহাসন আরোহণ 78 এডি, যার অর্থ যীশুখ্রিস্টের জন্মের 78 বছর পর কনিষ্ক সিংহাসনে বসেন। এছাড়া কিছু আরও শব্দ আছে, যেমন দশক, এটা আমরা জানি 10 বছর সময়কাল। শতাব্দী, প্রথম অর্ধ শতক, শতাব্দীর প্রথম 50 বছর, দ্বিতীয় অর্ধেক শতাব্দীর সেকেন্ড হাফ সেঞ্চুরি, শতাব্দী সেঞ্চুরি। সহস্রাব্দ, মিলেনিয়াম, 1000 বছর সময়কাল। এই সহস্রাব্দ বা মিলেনিয়াম, 1000 বছর সময়কাল, এটা আমরা অনেকে কনফিউজ থাকি ভালোভাবে জানতে। একটা হচ্ছে মিলেনিয়াম, একটা মিলিয়ন। মিলেনিয়াম সহস্রাব্দ, যেটা 1000 বছর সময়কাল, আর হচ্ছে মিলিয়ন 10 লক্ষ। সিরকা বা সিএ বা সি, অনেক সময় আমরা সালের পড়তে গিয়ে দেখতে পাই কোনো ঘটনার যখন সঠিক তথ্য কখন ঘটেছে সেটি জানতে পারা যায় না, তখন সিরকা, সিএ বা সি উল্লেখ করা হয়। আমরা এখন বাস করছি একবিংশ শতাব্দীতে, আমরা বিংশ শতাব্দী পেরিয়ে এসেছি। এই যে বিংশ শতাব্দী, এটি 1901 খ্রিস্টাব্দ থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আমরা এখন বসবাস করছি একবিংশ শতাব্দীতে, অর্থাৎ 2001 খ্রিস্টাব্দ থেকে 2100 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালটাকে বোঝাবে। ভারতীয় ইতিহাসের যে যুগ, বিভিন্ন যুগ, কলিযুগ, ইলাহি যুগ, এই যে যুগ, এই যুগগুলো আমরা বিস্তারিত জানব। যেমন কিছু কিছু যুগ, বিক্রম যুগ আছে, কলিযুগ। এই কলিযুগ কোনো একটি ঘটনা, এই প্রত্যেকটি যুগ কোনো একটি ঘটনাকে বা কোনো একটি ঘটনার স্মৃতিকে আঁকড়ে ধরে তাকে নিয়েই সেই যুগটিকে তখনকার কোনো শাসক বা রাজা মহারাজারা সেই যুগগুলোকে বা শতাব্দীগুলোকে স্মৃতি হিসেবে নিয়ে এই যুগগুলোর নামকরণ করেছিল। যেমন কলিযুগ 3101 খ্রিস্টপূর্বাব্দ, মহাভারত যুদ্ধের সমাপ্তির 20 বছরে শুরু হয়েছিল। অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে পাণ্ডবরা নিজেরাই হিমালয়ে চলে যাওয়ার মধ্য দিয়ে
এই যুগের সূচনা হয় বলে মনে করা হয়। এই বিক্রম যুগ 56 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়। রাজা বিক্রমাদিত্যের প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি শকদের রাজধানী উজ্জয়িনী থেকে বিতাড়িত করেছিলেন। তাই এই ঘটনাটি বিজয়ের প্রতীক হিসেবে বিক্রম যুগের উদযাপিত হয়। এরপর শক যুগ। এই শক যুগ 78 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিল? বিক্রমাদিত্যের 37 বছর পর উজ্জয়িনী দখল করেন কে? শক রাজারা। শক যুগ ভারতীয় দেশে গুরুত্বপূর্ণ কারণ আমাদের জাতীয় ক্যালেন্ডার এই যুগের ভিত্তি করে তৈরি। এই কুষাণ শাসক কনিষ্ক সিংহাসনে আরোহণের উপলক্ষে শক যুগের সূচনা হয়। এই যুগটি দক্ষিণ ভারতের শালিবাহন শকাব্দ নামে পরিচিত। ভারত সরকার 22শে মার্চ 1957 সাল পয়লা চৈত্র 1879 শক, এই পয়লা চৈত্র 1879 এটা শক গণনা হিসাবে। এরপর আসে কালচুরি যুগ, যেটা 248 খ্রিস্টাব্দে শুরু হয়। কালচুরি যুগের সূচনা হয়েছিল 248 খ্রিস্টাব্দ থেকে। অভির রাজা ঈশ্বর সেনকে প্রতিষ্ঠা করে। পরে চেদির কালচুরিরা এটিকে ব্যবহার করেছিল। গুপ্ত যুগ শুরু হয়েছিল 320 খ্রিস্টাব্দে। 319-20 খ্রিস্টাব্দ থেকে গুপ্ত যুগের সূচনা। প্রথম চন্দ্রগুপ্ত প্রথম এই গুপ্ত যুগে প্রতিষ্ঠা করেছিলেন। এরপর আসে হর্ষযুগ। 606 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। এটি কৌনজের হর্ষবর্ধন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার মৃত্যুর 100 বছর ধরে উত্তর ভারতের জনপ্রিয় হয়েছিল এই হর্ষযুগ। লক্ষণ যুগ 1119 খ্রিস্টাব্দে, এটি রাজা লক্ষণ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বৌদ্ধ যুগ 544 খ্রিস্টাব্দে। দীপবংশ এবং মহাবংশ সাহিত্য অনুসারে বুদ্ধ যুগটা শুরু হয়েছিল 544 খ্রিস্টপূর্বাব্দে। এরপর আসে মহাবীর যুগ। মহাবীর যুগে জৈনরা ব্যবহার করতেন, অবশ্যই জৈনরা, কারণ জৈন ধর্ম অনুযায়ী মহাবীরের আবির্ভাব। এই মহাবীর যুগ 7ই অক্টোবর 528 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়। 528 খ্রিস্টপূর্বাব্দে যীশু খ্রিস্টের 528 বছর পূর্বে এই মহাবীর যুগ শুরু হয়। মহাবীর ছিলেন 24তম জৈন তীর্থঙ্কর। কোল্লাম যুগ, এটি কেরালায় ব্যবহৃত হতো। 825 খ্রিস্টাব্দে এর ব্যবহার শুরু হয়েছিল। বিক্রমাদিত্য ষষ্ঠ চালুক্য যুগ সম্বন্ধে আমরা ইতিহাসে জানতে পারি। এটি 1075 খ্রিস্টাব্দে এই চালুক্য যুগটা শুরু হয়। রাজা বিক্রমাদিত্য ষষ্ঠ বিক্রমাদিত্য তার সিংহাসনে আরোহণ উপলক্ষে 1075 খ্রিস্টাব্দে বিক্রমাদিত্য ষষ্ঠ এই যুগে প্রতিষ্ঠা করেন। এরপর ইলাহি যুগটা আমরা অনেকেই জানি, বাংলার যারা বাঙালি তারা সকলেই জানি ইলাহি যুগ। 1556 খ্রিস্টাব্দে ইলাহি যুগের প্রতিষ্ঠিত বা শুরু হয়। মুঘল শাসক আকবর দ্বারা প্রতিষ্ঠিত। 1658 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব এই ইলাহি যুগকে বিলুপ্ত ঘোষণা করেন। রাজা শক যুগ এটি মারাঠা ছত্রপতি শিবাজী দ্বারা সিংহাসন আরোহণের ঘোষণা, সেই ঘোষণার স্মৃতি হিসাবে 1673 খ্রিস্টাব্দে শক যুগ চালু করেন। এই 1673 বা 1674 এটা নিয়ে একটু কনফিউজ আছে, বিভিন্ন ঐতিহাসিক বইয়ে বিভিন্ন রকম তথ্য উল্লেখ আছে। এবার বিভিন্ন ঐতিহাসিক ইতিহাসের যে সময়কালটা 3টি ভাগে ভাগ করেছে। একটি প্রাগৈতিহাসিক, প্রোটো-ঐতিহাসিক আর একটি ঐতিহাসিক। প্রাগৈতিহাসিক যেখানে কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না। প্রোটো-ঐতিহাসিক লিখিত প্রমাণ পাওয়া যায়, তবে সেই সময়ের লিপি এখনও আবিষ্কৃত হয়নি, মানে লেখাগুলোর ভাষাটা এখনও আবিষ্কৃত হয়নি। আর এটি ঐতিহাসিক, যেটা বর্তমান সময়ে আমরা এই ঐতিহাসিক যুগে বাস করছি, যেখানে লিখিত প্রমাণ পাওয়া যায় এবং সেই লিখিত প্রমাণকে আমরা ব্যবহার করতে পারছি। এবার জার্মান ইতিহাসবিদ ক্রিস্টোফ সিরালিয়াস, তিনি ইতিহাসকে 3টি ভাগ করেন। এই যে 3টি ভাগ, প্রাচীন, মধ্য, আধুনিক যুগ,
এইখান থেকেই আমরা এই যে ভাগটা, এই ভাগটাকে আমরা সকলে জানি। কী কী আছে এখানে? প্রাচীন যুগ, এই প্রাচীন ভারতের ইতিহাস বা প্রাচীন যুগের ইতিহাস, ভারতীয় সময়কালীন হিসাবে প্রাচীন ভারতের ইতিহাস, সভ্যতার, ভারতীয় যে সভ্যতার সময়কালের সূচনা থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত বা হর্ষবর্ধনের মৃত্যুর সময় পর্যন্ত প্রাচীন ভারতের ইতিহাস বলে আমরা জানি। এরপর সে মধ্যযুগের ইতিহাস, মধ্যযুগীয় ভারতের ইতিহাস, হর্ষবর্ধনের মৃত্যু অর্থাৎ 647 খ্রিস্টাব্দ থেকে পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর আসে আধুনিক ভারতের ইতিহাস, 1757 অর্থাৎ পলাশী যুদ্ধ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত আমরা আধুনিক ভারতের ইতিহাসে বাস করছি। অবশ্য আধুনিক ভারতের ইতিহাসের এই 1947 এর পরবর্তী ইতিহাসকে পোস্ট মডার্ন হিস্টোরি নামেও অভিহিত করা হয়। প্রাচীন ভারতের যে সময়কাল 647, এখানেও আবার কিছু বিভাজন দেখা যেতে পারে। এটির মধ্যে প্রাগ ঐতিহাসিক যুগ, যেটি 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত উল্লেখ করা যেতে পারে। এখানে আমরা আগেই জেনেছি যে লিখিত কোনো তথ্য আমরা পাই না, বুঝতে পারি না। সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতার সময়কালটা 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, এটি খুব গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতার এই সময়কালটা। এরপর আসে বৈদিক সংস্কৃতি। বৈদিক সংস্কৃতি 1500 খ্রিস্ট থেকে পূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। বৈদিক সংস্কৃতি অর্থাৎ বৈদিক সভ্যতার যে ধর্মীয় সভ্যতা, বিশেষ করে আমরা বলতে পারি ঋগ্বৈদিক বেদের সভ্যতা বলতে পারি। মহাজনপদ যুগ, এই মহাজনপদ অর্থাৎ ষোড়শ মহাজনপদ, উপমহাদেশে যে ষোড়শ মহাজনপদ, 16টি মহাজন ছিল, সেই মহাজনপদের মধ্যে এই মগধ শীর্ষস্থানে শেষ পর্যন্ত অবস্থান করে। সেই ষোড়শ মহাজনপদের উল্লেখ আমরা পাই 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 322 বা কোনো কোনো বইয়ে থাকতে পারে 320 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই তথ্য আমরা কোথায় পাই? বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় মহাবস্তুতে এই 16টি মহাজনপদের উল্লেখ পাই। এরপর মৌর্য যুগ, এই মৌর্য যুগ এখানে 322টা, 320 কিছু কিছু বইয়ে উল্লেখ আছে 320 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ। চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সম্রাট অশোক এই যুগের সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ শাসক। পরবর্তী মৌর্য যুগ 185 থেকে 319 খ্রিস্টাব্দ, এই সময় উপমহাদেশের রাজনৈতিক বিভাজনের সৃষ্টি হয়। গুপ্ত যুগ, এই গুপ্ত যুগে আমরা ভারতীয় সভ্যতার সোনালী বা স্বর্ণ যুগ বলে পরিচিতি লাভ করি বা জানি। বিজ্ঞান, শিল্প, সাহিত্য, বাণিজ্যে বিশাল বা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ পুরো পৃথিবীতে সেই সময়কালে অগ্রগতি অর্জন করেছিল। গুপ্ত পরবর্তী বর্ধন যুগ, এই সময় হর্ষবর্ধন শ্রেষ্ঠ শাসক বা প্রতাপশালী শাসক হিসাবে বিবেচনা করা যায়। তার মৃত্যুর পর আবার রাজনৈতিক বিভাজন দেখা দেয়। এরপর আসে মধ্যযুগ। মধ্যযুগের সময়কালটাকে আমরা তিনটে ভাগ করতে পারি। একটা প্রাক মধ্যযুগ, এই সময়কালটা হর্ষবর্ধনের মৃত্যু থেকে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা পর্যন্ত। দিল্লি সুলতানিটা 1226 থেকে পানিপথের প্রথম যুদ্ধ পর্যন্ত উল্লেখ করা যায়। মুঘল যুগ, পানিপথের প্রথম যুদ্ধ থেকে ঔরঙ্গজেবের মৃত্যু 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর আধুনিক যুগ। আধুনিক যুগকে বিভিন্নভাবে ভাগ করা যায়। আধুনিক যুগের একটি উল্লেখযোগ্য কিছু ধাপ ধারা হয়। 1757 থেকে বর্তমান সময়কে ব্রিটিশ উপনিবেশের শাসনের যে নিয়মনীতি, সেই নিয়মনীতির হিসাবে যদি ভাগ করা হয়, তাহলে দেখা যায় প্রথম ধাপে তাদের বাণিজ্যিক ধাপ হিসেবে উল্লেখযোগ্য। তারা বাণিজ্য করতে এসেছিল। 1757 থেকে 1813 এই সময়কালটি তাদের ছিল বাণিজ্যিক ধাপ। এরপর সেখানে পলাশী যুদ্ধের জিতে যায় এবং সেখানে সিরাজদৌল্লাকে পরাজিত করে বিশাল অংশ তার দখল করে। এবং এই যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এর লক্ষ্য ছিল বাণিজ্যের একচেটিয়া অধিকার। তার ফলে কোম্পানি শাসন এলাকাগুলোর থেকে সরাসরি রাজস্ব সংগ্রহ করত, যা কোম্পানি ব্যবসার উন্নয়নের জন্য ব্যবহার হতো।
এবং এই সময়ের বিশাল একটা সম্পদ ব্রিটেনে পাচার হয়, যেটা দাদাভাই নওরোজি পরবর্তীকালে তত্ত্বের নাম দেয় ড্রেন অফ ওয়েলথ থিওরি। এবং এই কারণেই ভারতের অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছিল তখন। এরপর দ্বিতীয় ধাপ শিল্পায়নের ধাপ বলে আমরা বলতে পারি 1813 থেকে 1858 খ্রিস্টাব্দে। এই সময়ে 1813 চ্যাটার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের একচেটিয়া অধিকার শেষ করে, ফলে ব্রিটিশদের শিল্পপতিরা ভারতীয় বাজারে প্রবেশ করে এবং মুক্ত বাণিজ্যের সূচনা হয়। তাদের ব্রিটিশদের যে পণ্য উৎপাদন হতো তা ভারতে রপ্তানি করতে শুরু করে। ভারতের কাঁচামাল, ইন্ডিয়ার কাঁচামাল ব্রিটিশরা অল্প দামে সেখানে নিয়ে যাচ্ছে, সেই কাঁচামাল তারা পণ্য উৎপাদন করে ভারতে এসে অধিক দামে বিক্রি করত এবং প্রচুর পরিমাণে মুনাফা লাভ হতো। এর ফলে ভারতের অর্থনীতিতে এটি ধ্বংস দেখা দিত। এই ধাপে শিল্পায়ন ধাপ বলার কারণ ব্রিটিশ শাসকরা তার অর্থনীতিকে তাদের শিল্প পণ্যের বাজারে গড়ে তুলেছিল, ভারতের জনগণকে শিল্পের প্রধান উপকরণ হিসেবে তারা বিবেচনা করেছিল। তৃতীয় ধাপকে আর্থিক ধাপ হিসেবে বলা যায়। 1860 থেকে 1947 পর্যন্ত এই ধাপে শুরু। 1860 সালে যখন ব্রিটিশরা ভারতের উপর সরাসরি অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তখন ব্রিটেনের মূলধন ভারতীয় বাজারে বিনিয়োগ শুরু হয়, অর্থনৈতিক সাম্রাজ্যবাদের সূচনা হয়। ব্রিটিশ বিনিয়োগ রেলে, টেলিগ্রাফ, কিছু অবকাঠামো প্রকল্প তৈরিতে ব্যবহৃত করেছিল। ভারতের যে সম্পদ, সে সম্পদ ব্রিটেনে নিয়ে যাওয়ার সুবিধা সৃষ্টি হয়। এই যে সুবিধা, প্রতি ধাপে ধাপে এক ধাপ করে সম্পদ ব্রিটেনে পাচার করতে সুবিধাজনক তাদের হয়ে যায়। এই ধাপটিকে আর্থিক সাম্রাজ্যবাদ বলা হয়, কারণ ব্রিটিশ শাসকরা ভারতের সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থার উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। ভারতীয় অর্থনীতির অধিকাংশই ব্রিটিশ মূলধনের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং এর ফলে ভারতীয় জনগণের আর্থিক দুর্দশা বৃদ্ধি পায়। এবার দেশীয় যে রাজ্য, সেই রাজ্যগুলোর মধ্যে ব্রিটিশ যে শাসকরা ছিল তারা বিভিন্ন সময়কালে বিভিন্ন রকম নীতি নির্দেশ দিয়েছিল। সেই নীতির উপর ভিত্তি করে কয়েকটিভাবে আধুনিক যুগকে ভাগ করা যেতে পারে। যেমন একটা হচ্ছে রিং ফেন্স নীতি, অধীনস্থ বিচ্ছিন্নতা নীতি, অধীনস্থ সংযুক্ত নীতি, ইকুয়াল ফেডারেশন নীতি। এই চারটি ভাগে ভাগ করা যেতে পারে। রিংস ফেন্স নীতি এই 1757 পলাশী যুদ্ধের পর থেকে 1813 এই সময় ব্রিটিশরা রিংস ফেন্স নীতির মাধ্যমে প্রতিরক্ষার ব্যবস্থার নীতি নিয়েছিল। মারাঠা এবং আফগানদের যে আক্রমণ, সেই আক্রমণ থেকে রক্ষা পেতে এই রিংস ফেন্স নীতি একে ব্যবহার করেছিল। এরপর বিচ্ছিন্নতার নীতি। এই বিচ্ছিন্নতার নীতিতে মাধ্যমে ব্রিটিশরা আইসোলেশন নীতিতে স্থানীয় রাজ্যগুলিকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন রাখা হতো, যাতে ব্রিটিশরা একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং শাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। আর অধীনস্থ সংযুক্ত নীতির মাধ্যমে রাজ্যগুলিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গণ্য করা হতো। এই নীতি অনুসারে রাজ্যগুলোর উপর নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করা হয় এবং তাদের স্বাধীনতা সীমিত করা হয়। আর ইকুয়াল যে ফেডারেশন নীতি, এই ফেডারেশন নীতিতে দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ ভারত সমান সহযোগী বিবেচনা করত। ফলে ভারতের রাজনৈতিক স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষিতে এই যে ইকুয়াল ফেডারেশন নীতি এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসকে বিবেচনা করলে দেখা যায় 1885 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনটি স্তরে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে নরমপন্থী আন্দোলন 1885 থেকে 1905, চরমপন্থী আন্দোলন 1905 থেকে 1917, আর গান্ধী যুগ বা গান্ধীর যে আন্দোলনের যুগ, গান্ধীর সময়কাল 1917 থেকে 1947 স্বাধীনতা সময়কাল পর্যন্ত।
তো কংগ্রেসের যে নরমপন্থী আন্দোলন 1885 থেকে 1905, এই সময়ে মধ্যপন্থী অর্থাৎ তারা নিবেদন ব্রিটিশদের কাছে নিবেদন করবে, তার মাধ্যমে তাদের যে সাংবিধানিক সংস্কার বা তাদের যে সংগ্রাম, তাদের যেটা প্রয়োজন সেটা আবেদনের মাধ্যমে তাদের অধিকারকে নিশ্চিত করবে। সরাসরি তারা সংগ্রামে যাবে না। কিন্তু এর পরবর্তীতে কংগ্রেসের মধ্যে কিছু চরমপন্থী নেতার আবির্ভাব ঘটে, যেটা 1905 থেকে 1917 সালের মধ্যে দেখা যায়। এই সময় কংগ্রেসের চরমপন্থী নেতারা তারা আন্দোলন, কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখা যায়। সরাসরি সংগ্রামে পক্ষে ছিলেন এরা সশস্ত্র সংগ্রাম প্রতিরোধের মাধ্যমে সমর্থন করেন। এই সময়ে উল্লেখযোগ্য নেতা বাল গঙ্গাধর তিলক, বিপুল চন্দ্র পাল, লালা লাজপত রায় ইত্যাদি। গান্ধী যুগ, এই গান্ধী যুগ 1947 সালে আরম্ভ হয়। এই গান্ধীর যুগ এই সময়, কারণ গান্ধী 1947 সালে গান্ধী যুগ আরম্ভ হয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস আন্দোলন শুরু করে। অহিংস আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে, কোনো আন্দোলনে হিংসা যেন না থাকে, যার মধ্যে সত্যাগ্রহ আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ, অহিংস আন্দোলন, সিভিল অসহযোগ অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের গতি প্রকৃতি এই অহিংস ও আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতা সংগ্রামের গতি প্রকৃতি বদলে যায় এবং গান্ধীজির এই কংগ্রেস দলকে মানুষ জাতীয় দল হিসেবে স্বীকৃতি দেয় এবং এই দলে যোগদান করে। মূলত বিষয়বস্তু যে বিভাজন কালপঞ্জিকা আমাদের যেটি চাকরির পরীক্ষাতে প্রয়োজন, এখানে শেষ। এই যে বিষয়বস্তুটা আলোচনা করা হলো, এই বিষয়বস্তুটা যারা লুসেন্টের জেনারেল নলেজ বইটি ফলো করছো, তারা উল্লেখযোগ্যভাবে সহায়তা পাবে। কারণ আমি যে এই নোটটি তৈরি করছি, এটি লুসেন্টের জেনারেল নলেজের উপর ভিত্তি করে ওর ফরম্যাটটাকে ফলো করে এই নোটটি আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক, কোনো মতামত বা কোনো ভুল ত্রুটি পেলে কমেন্টে উল্লেখ করবে, যেন পরবর্তীতে তোমরা এই ধরনের ভিডিও আরও দেখতে পারো। তাই বলবো, যারা লুসেন্টের বই ফলো করছো, সেই লুসেন্টের বইকে বাংলা ভাষায় সুন্দরভাবে পেতে এই ভিডিওগুলো প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত ইউটিউবে ছাড়বো এবং তোমরা দেখতে থাকবে। আর এই যে পিডিএফটি ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে পিডিএফটি পেয়ে যাবে। আর এখানে তোমরা এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ চ্যানেল আসবে, সেখানে পিডিএফটা থাকবে। এই টেলিগ্রাম ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের পিডিএফটা হবে। ইউটিউবে তোমরা ভিডিওটি যে দেখছো সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কস, এটা ফেসবুক আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কস, প্লাস গুগল ড্রাইভে প্রত্যেকটি তথ্য থাকবে। গুগল ড্রাইভ থেকেও তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। তো ধন্যবাদ, এখানে শেষ করছি।